সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথম বর্ষে মনোবিজ্ঞান ক্লাস করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমি আর নাম বলছি না, আমাদের আজকের আলোচ্য বিষয় বুদ্ধি অভিক্ষা। আমরা এর আগের দিন বুদ্ধি কি এটার প্রথম অংশ পড়েছিলাম। আজকে এটারই ধারাবাহিকতায় বুদ্ধি চ্যাপ্টারটি পড়ছি আমরা। বুদ্ধি অভিক্ষা বা ইন্টেলিজেন্স অফ মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, এটা কিভাবে এটা করা হয় আমরা এটা যাব আজকে। বুদ্ধি অভিক্ষা কাকে বলে আমরা এটা আমাদেরকে জানতে হবে। যে বস্তুনিষ্ঠ ও আদর্শায়িত পদ্ধতিতে বুদ্ধির পরিমাপ করা হয় তাকে বুদ্ধি অভিক্ষা বলে। যে বস্তুনিষ্ঠ ও আদর্শায়িত পদ্ধতি, এই বস্তুনিষ্ঠ এবং আদর্শায়িত পদ্ধতিটা আমরা পরে বলছি, এখানে এটা আমরা দেখব। এই অভিক্ষা বলে অভিক্ষার সাহায্যে বিদ্যমান ব্যক্তি স্বাতন্ত্র্য পরিমাপ করা হয়। অর্থাৎ বুদ্ধি অভিক্ষার সাহায্যে প্রত্যেকটি ব্যক্তি স্বাতন্ত্র্য পরিমাপ করা হয়। দ্বিতীয়ত, বুদ্ধি অভিক্ষা দ্বারা ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য, মানসিক ক্ষমতা, যোগ্যতা, প্রতিক্রিয়া এবং অর্জিত কৃতি পরিমাপ করা হয়। বুদ্ধি অভিক্ষা দ্বারা অর্থাৎ আমরা প্রত্যেকটি ব্যক্তির কিছু মানসিক আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তার মানসিক ক্ষমতা আছে, তার যোগ্যতা আছে এবং সে কিভাবে তার প্রতিক্রিয়া করে, তার রাগ ক্ষোভ এটাকে দেখায় এবং অর্জিত সে যা অর্জন করে তার সাফল্যটা এখানে পরিমাপ করা যায়। ব্যক্তির অর্জিত সাফল্য দিয়ে তার আভ্যন্তরীণ মানসিক ক্ষমতাও পরিমাপ করা যায়। প্রকারভেদ বুদ্ধি অভিক্ষা, তাহলে আমরা এটা বুঝলাম যে বুদ্ধি হচ্ছে প্রত্যেকটি মানুষের, বুদ্ধি অভিক্ষা দ্বারা প্রত্যেকটি মানুষের এটি একটি মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সেই এটা আমরা আগে জেনেছি বুদ্ধি হলো একটি আচরণগত সমস্যা, একটি আচরণগত দিক। এবং সে যদিও বুদ্ধি আমরা একটি মানুষের বুদ্ধি দেহে অবস্থান করে না, সেটা তার মস্তিষ্কে অবস্থান করে আমরা জানি। এবং বুদ্ধিকে আমরা দেখেছি যে বুদ্ধির মাধ্যমে একটি দুটি ব্যক্তি স্বাতন্ত্রতা এবং তার যে মানসিক ক্ষমতা, তার যোগ্যতা এবং সেই আভ্যন্তরীণ সে যে সাফল্য অর্জন করে, সেই সাফল্য দিয়ে তার মানসিক ক্ষমতা পরিমাপ করা যায়। বুদ্ধি অভিক্ষা কি কি কাজে লাগে? বর্তমানে শিক্ষা, রোগ চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রে ব্যাপকভাবে দুটি অত্যন্ত কার্যকর অভিক্ষা হলো স্ট্যানফোর্ড বুদ্ধি অভিক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা। এটা আমরা জানি যে বিনে সাইমন অভিক্ষা। এই বিনে সাইমন হলো একজন ফরাসি মনস্তত্ত্ববিদ, যিনি এটা এর আগে আমরা একটু এটার সাথে আমাদের একটু জানতে হবে যে এই বিনে সাইমন বুদ্ধি অভিক্ষাটা কি। তিনি একটি ছাত্রছাত্রীদের বিভিন্ন মনস্তত্ত্ব বিষয়ে গবেষণার জন্য অনেকদিন নিয়োজিত ছিলেন। 1896 সাল থেকে তিনি এই কাজে নিয়োজিত ছিলেন। তৎকালীন ফ্রান্সে 1904 সালে দেখা যায় যে ছেলেমেয়েরা স্কুলে বিভিন্ন অকৃতকার্যের হার অনেক বেশি বেড়ে যায়। ফলে স্কুল কর্তৃপক্ষ বিনে সাইমনকে তখন ডেকে বললেন যে আপনার এখানে কোনো একটা বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন করেন যাতে ছাত্ররা কেন অকৃতকার্য হচ্ছে এটা আমরা যাতে বুঝতে পারি। সেই সময় তো বিনে সাইমন সে 1904 সাল থেকেই তার একজন সহকর্মী ছিল থিওফাইল সাইমন নামে, তাকে নিয়ে তিনি একটি গবেষণা কাজে লেগে গেলেন এবং সেখানে তিনি কিছু প্রশ্ন যাতে সব ছাত্রছাত্রী কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে, তিনি এরকম কিছু প্রশ্ন 30টি প্রশ্ন রচনা করলেন এবং সেইখানেই তিনি বুদ্ধি পরীক্ষা শুরু করেন। তো সেই বিনে সাইমন হলো, তার পুরো নাম হচ্ছে আলফ্রেড সাইমন। তো সে আলফ্রেড বিনেট। তো আমরা বানানটা হলো বিনেট, কিন্তু আমরা ইংরেজি নামই, ওটা ফরাসি নামগুলি হলো একটু অন্যরকম থাকে, তার যে আমরা বাংলায় বলি বিনে।
প্রথমে এই অভিজ্ঞা বিনে সাইমন অভিজ্ঞা নামে প্রচলিত হয়। ফ্রান্সের প্রখ্যাত মনোবিজ্ঞানী 1905 সালে মনোবিজ্ঞানী তার বন্ধু থিওফাইল সাইমনের সহযোগিতায় এই অভিজ্ঞা 1905 সালে প্রথম প্রণয়ন করেন। এবং সেখানে যে প্রণয়ন করেন সেখানে তিনি কি করেন, সেখানে তিনি প্রথমে 30টি প্রশ্ন প্রণয়ন করেন যাতে সবাই সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারে। বিনে সাইমন অভিজ্ঞা অনগ্রসর ও স্বাভাবিক যোগ্যতার অধিকারী শিশুর মধ্যে যথার্থ পার্থক্য নির্ণয় করতে সক্ষম হয়। বিনে মনে করতেন স্মরণ শক্তি, কল্পনা এবং যুক্তি উপস্থাপন বা চিন্তন বুদ্ধিমত্তার উত্তম নির্দেশক। আচ্ছা, স্মরণ শক্তি, কল্পনা এবং যুক্তি উপস্থাপন, অর্থাৎ বিনের যে অভিজ্ঞা ছিল সেই অভিজ্ঞার ক্ষেত্রে তিনি কয়েকটি জিনিস রেখেছেন। সেটা হচ্ছে সেখানে স্মরণ শক্তি, কল্পনা এবং যুক্তি উপস্থাপন এবং চিন্তন বুদ্ধিমত্তার উত্তম নির্দেশক। তিনি এইগুলিকে পুঁজি করেই তার কোশ্চেনগুলিকে সাজিয়েছেন, আমরা এটা দেখব পরে। তারপরে বিনে সাইমন অভিজ্ঞার প্রশ্নগুলো দুরূহতার মাত্রা অনুযায়ী উপস্থাপন করা হয়। অর্থাৎ দুরূহতার মাত্রা মানে অর্থাৎ কঠিন থেকে কঠিনতর। প্রথমে থাকে একটু সহজ প্রশ্ন, আস্তে আস্তে এটি কঠিনের দিকে চলে যায়। তারপরে হলো যেটি বারংবার সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে 1911 সালের সংস্করণে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। অর্থাৎ বিনে সাইমন তার অভিজ্ঞাটি প্রথমে করেন 1905 সালে, তারপরে এটাকে আবারও এখানে কিছু ছিল, সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে তিনি সেটাকে নিয়ে আবারও সংস্করণ করে সেটাকে তিনি করেন যে নিয়ে আসেন হচ্ছে তার যে আবার 1911 সালে সেখানে সে পরিবর্তন আনেন। কিন্তু এই বিনে সাইমনের যিনি আরেকজন ছিলেন, যে বিনে সাইমন যে অভিজ্ঞাটা করেছেন তার নাম কেন এটা হলো করলেন বিনে সাইমন, কিন্তু তার নাম হলো স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিজ্ঞা। এখন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস টারম্যান 1916 সালে বিনে অভিজ্ঞাটির নবতর একটি সংস্করণ করেন। সেই থেকে একে স্ট্যানফোর্ড বিনে অভিজ্ঞা বলা হয়। অর্থাৎ 1916 সালে এই বুদ্ধি অভিজ্ঞাটি একবার 1905 সালে হয়েছে, একবার 1908 সালে হয়েছে, 1911 সালে হয়েছে, এটা বিনে করেছেন। কিন্তু আমেরিকাতে, এটা ফ্রান্সে হয়েছে, কিন্তু পরবর্তীতে আমেরিকান মনোবিজ্ঞানী লুইস টারম্যান 1916 সালে এটির আবার নতুনভাবে আবারও সংস্করণ করেন। সেই থেকে এটার নাম হয় স্ট্যানফোর্ড বিনে অভিজ্ঞা। মনোবিজ্ঞানী টারম্যান মানসিক বয়স এবং প্রকৃত বয়সের মধ্যে তুলনা করে বুদ্ধি পরিমাপ করেন। মানসিক বয়স এবং প্রকৃত বয়সের মধ্যে তুলনা করে বুদ্ধি পরিমাপ করেন। এছাড়া তিনি সর্বপ্রথম বুদ্ধাঙ্কের ধারণা ব্যবহার করেন এবং একে সূত্রের সাহায্যে প্রকাশ করেন। বুদ্ধাঙ্ক হলো ব্যক্তির প্রকৃত বয়সের সাথে মানসিক বয়সের অনুপাত। জন্ম থেকে, এখন মানসিক বয়স কি আমরা এটা একটু দেখি। জন্ম থেকে বুদ্ধাঙ্ক পরিমাপ করার সময় পর্যন্ত যে বয়স তা তার প্রকৃত বয়স। অর্থাৎ একটি মানুষের প্রকৃত বয়স হচ্ছে তার যেটা জন্ম থেকে তার যে বয়স নিয়ে সে এসেছে সেটাকে তার বলা হয় তার প্রকৃত বয়স। কিন্তু ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে তা হলো তার মানসিক বয়স। অর্থাৎ আমরা এটা পরে আলোচনা করছি। তারপরে একজনের প্রকৃত বয়স 10 বছর এবং মানসিক বয়স 12 বছর। অর্থাৎ তার জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত বয়স হলো 10 বছর, কিন্তু সে 12 বছরের জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে পারে বলে তার মানসিক বয়স ধরা হয়েছে 12। বিনে সাইমন বুদ্ধি অভিজ্ঞার লক্ষণীয় দিক। অভিজ্ঞাটি কতগুলি প্রশ্ন বা সমস্যা নিয়ে গঠিত। দ্বিতীয়ত, সমস্যা বা প্রশ্নগুলো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই যে প্রথমত বিনে সাইমন অভিজ্ঞাটি কতগুলি প্রশ্ন বা সমস্যা নিয়ে গঠিত। তারপরে সমস্যা বা প্রশ্নগুলো বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেমন চিনতে পারা, মনে করা, যুক্তিবোধ, তুলনা করা, সম্পর্ক নির্ণয় করা, সংখ্যা ব্যবহার করা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন। প্রশ্নগুলি সহজ থেকে কঠিন, কঠিন থেকে আরো কঠিন ভাবে সাজানো হয়েছে।
অর্থাৎ প্রথম প্রশ্নটি একেবারে সহজ এবং শেষ প্রশ্নটি একেবারে কঠিন, অর্থাৎ এটি সেই বয়সের ধাপে। তারপরে অভিজ্ঞতাটি একটি স্কেল হিসাবে তৈরি, এর এককগুলো ছোট থেকে বড় এবং সমান দূরত্বে সাজানো হয়েছে। এখানে অর্থাৎ এই বুদ্ধি অভিজ্ঞতার লক্ষণীয় দিক হলো আরো যেটা, একক হিসাবে অভিজ্ঞতার বয়স ধরা হয়। তারপরে প্রাথমিক অবস্থায় স্কেলটিতে বয়সকে সর্বনিম্ন ৩ বছর, তারপর ৪, এভাবে ধাপে ধাপে ১৪ বছর পর্যন্ত ভিন্ন ভিন্ন বয়সানুপাতিক সাব স্কেলের সমন্বয়ে পুরো অভিজ্ঞতাটি প্রণীত হয়েছে। অর্থাৎ প্রথম দিকে এই অভিজ্ঞতাটি ৩ বছর, ৪ বছর, ৩ থেকে শুরু হয়েছিল, ৩, ৪, ৫, ৬, এভাবে ১৪ বছর পর্যন্ত ধাপে ধাপে সাব স্কেলের সমন্বয়ে, সাব স্কেলটা আমরা দেখছি, উন্নীত হয়েছে। অবশ্য স্কেলটির পরবর্তী সংস্করণ অর্থাৎ টারম্যান যে সংস্করণটি করেছেন সেখানে ২ বছর এবং সর্বোচ্চ ১৪ বছর ধরা হয়েছে। পরবর্তী, এখানে বানানটা একটু ভুল আছে, হ্যাঁ। তার পরবর্তী স্কেলে প্রথম দিকে ৪ বছর পর্যন্ত ৬ মাস এবং পরবর্তীতে ৫ থেকে ১৪ বছর পর্যন্ত ১ বছর করে ধাপে ধাপে অভিজ্ঞতার সাব স্কেলগুলি সাজানো হয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু ৩, ৪, ৫ এভাবে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ২, ২, ২.৫, ৩, ৩.৫, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ বছর বয়সের জন্য মোট ১৫টি সাব স্কেল ছিল। অর্থাৎ পরবর্তীতে এখানে আবারও এটা ভেঙে ভেঙে ২ থেকে শুরু হয়েছে, এটা টারম্যান করেছিলেন। আমরা এবার দেখি যে বয়স, যে এই যে স্কেলগুলি কি, স্কেলগুলি বয়স ভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতার নমুনা ছক। ৩ বছর বয়সের জন্য তাকে বলা হয়েছে সে কি করতে পারে, নাক, মুখ, চোখ প্রভৃতি অঙ্গের নাম বলতে পারবে। দ্বিতীয়ত, দুটো সংখ্যা সে গুনে গুনে পুনরাবৃত্তি করতে পারবে। একটি ছবিতে কি কি জিনিস আছে তা বলতে পারবে এবং নিজের পদবি বলতে পারবে। তারপরে ৬ পদ বিশিষ্ট বাক্য শুনে পুনর্বার বলতে পারবে। এখানে অর্থাৎ দেখো, প্রথমে এসেছে তার ধাপে ধাপে তার চোখ কোনটা, নাক কোনটা, এটা আমরা জিজ্ঞেস করি। তারপরে তার দুটো সংখ্যা গুনে বলতে পারে, এটা কয়টা, একটা, এটা কয়টা, দুটো, এভাবে একটি ছবিতে কি কি জিনিস আছে সেটা ছবি দেখে বাচ্চারা বলতে পারবে। নিজের পদবি অর্থাৎ তুমি কে, হ্যাঁ, তোমার নাম কি, তুমি বড় না ছোট, এইভাবে করে বলা, যে তার নিজের পদবি বলতে পারা। ৬ পদ বিশিষ্ট বাক্য শুনে পুনর্বার বলা, অর্থাৎ একটি সেন্টেন্স, হ্যাঁ, একটি সেন্টেন্স সে বলতে পারবে আর কি। ৪ বছরের শিশুর জন্য কি হবে, সে নিজে ছেলে কি মেয়ে তা বলতে পারা, চাবি, ছুরি, পয়সা প্রভৃতি চিনতে পারা, ৩টি সংখ্যা গুনে আবার বলতে পারা, ২টি সরল রেখার দৈর্ঘ্য তুলনা করতে পারা। আমরা দেখি যে একটি চাবি তাকে, সেটা হলো জিনিস, ঘরের জিনিস, যেটা হলো কোনটি চাবি, কোনটি ছুরি, কোনটি পয়সা, কোনটি ঘড়ি, এটা সে বলবে, কোনটি বই, এটাকে সে চিনতে পারবে। মোট ৩টি সংখ্যা গুনে আবার বলতে পারা, অর্থাৎ ১, ২, ৩, হ্যাঁ, এটা কয়টা হলো, এটা ৩টি আছে, আবার বলো এখানে কয়টি আছে, এটা সে বলতে পারবে। ২টি সরলরেখার দৈর্ঘ্য তুলনা করতে পারা, অর্থাৎ কোনটি ছোট কোনটি বড় সে বলতে পারবে। ৫ বছর বয়সের শিশুর জন্য কি আছে, দুটি ওজন তুলনা করতে পারা, অর্থাৎ কোনটি ভারী, কোনটি কম ভারী, কোনটি বেশি কম, সেটা সে বলতে পারা। একটি সমবাহু চতুর্ভুজ দেখে ওইরূপ ক্ষেত্র আঁকতে পারা। 10টি শব্দের বাক্য শুনে পুনরায় বলতে পারা, অর্থাৎ এখানে একটা কবিতা আর কি এরকম আছে, বা ছোট্ট একটি সেন্টেন্স আছে, একটু বড় একটি সেন্টেন্স আছে, এগুলি বলতে পারা। 4টি মুদ্রা এখানে এটা হবে গুনিতে পারা, হ্যাঁ, 4টি মুদ্রা গুনতে পারা আর কি, হ্যাঁ, এটা আমার এখানে বানানটা একটু স্পেলিং মিস্টেক আছে। একটি দ্বিখণ্ডিত চতুষ্কোণকে জুড়তে পারা, অর্থাৎ দুটো আমরা বাচ্চাদেরকে, তোমরা জানো যে বাচ্চারা বিভিন্ন রকমের ওই ব্লক দিয়ে খেলে, তো সেই ব্লকগুলোকে কিন্তু এইজ লেখা থাকে, ৩ বছরের বাচ্চার জন্য ৪ বছর, এবং ওখানে একটা ছবি আছে, সেই ছবিগুলা দেখে দেখে তার এইজ অনুযায়ী সেটা বানানো হয়, অর্থাৎ সেখানে একটি দ্বিখণ্ডিত চতুষ্কোণকে সে জুড়তে পারবে।
6 বছরের শিশুর জন্য কি সকাল এবং সন্ধ্যার মধ্যে পার্থক্য বলতে পারা, কয়েকটি প্রচলিত পরিচিত শব্দের মানে বলতে পারা। যেমন প্রচলিত পরিচিত শব্দের মানে বলতে পারা বলতে আমি একজনের কথা বলি যে ডাস্টবিন কি। হ্যাঁ, একটা ছোট বাচ্চা সে ডাস্টবিন কি। হ্যাঁ, ডাস্টবিন মানে হচ্ছে যেখানে আমরা গার্বেজ, হ্যাঁ মানে আমরা পুরো নোংরা জিনিস ফেলছি, তো ডাস্টবিন এটার এটা এটা সে বলতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে যে অফিস কি, তারপর স্কুল কি, ব্যাগ কি। হ্যাঁ, এই যে এরকম প্রচলিত শব্দের পরিচিত শব্দের মানে বলতে পারা, একটি রুইতনের আকার দেখে তা আঁকতে পারা, অর্থাৎ একটি বড় জিনিসের একটা যে কোনো জিনিসের একটা ছবি দেখে আঁকতে পারা আর কি এখানে বলা হয়েছে। 13টি মুদ্রা গুনতে পারা, কয়েকটি ছবির মধ্যে কোনটি সুন্দর এবং কোনটি কুৎসিত তা বলতে পারা। 7 বছরের শিশুর জন্য এভাবে ডান হাত ও বাম কান দেখাতে পারা, একটি ছবির বর্ণনা দিতে পারা। আমরা জানি কিন্ডারগার্টেন স্কুলগুলিতে এগুলি খুব ভালো করে শেখানো হয়, যেটি যে একটি ছবির বর্ণনা দিতে পারা, একই সঙ্গে 3 রকম ফরমাস তামিল করতে পারা। অর্থাৎ অর্থাৎ একজন বাচ্চাকে 7 বছরের বাচ্চা কিন্তু একটু বড়, যাও আম্মু তুমি একটু পানি নিয়ে আসো, বইটা রেখে আসো, তারপরে তুমি এসে তারপরে আম্মুর কাছে এসে একটু দাঁড়াও। হ্যাঁ, তো এই যে 3টা কাজ সে করতে পারবে। তারপরে 6টি মুদ্রার মধ্যে 3টি ডাবল মুদ্রা দিয়ে মোট মূল্য গণনা করতে পারা, 4টি প্রধান রোগের নাম বলতে পারা। 8 বছরের শিশুর জন্য স্মৃতি থেকে দুটো বস্তুর তুলনা করতে পারা, অর্থাৎ সে যা মেমোরাইজ করেছে সে মেমোরাইজে যেখানে আমরা তাকে বলা হলো যে তুমি বলো যে দুটো আম গাছ বড় নাকি লেবু গাছ বড়। এইভাবে যে স্মৃতি থেকে দুটো বস্তুর হাতি বড় নাকি বিড়াল বড়, এভাবে তাকে দুটো বস্তুর মধ্যে তুলনা করতে পারা। 20 থেকে 0 পর্যন্ত উল্টো দিকে গুনতে পারা, ছবির মধ্যে বাদ পড়া অংশগুলো ধরতে পারা এবং বার ও তারিখ বলতে পারা। 5টি সংখ্যার পুনরাবৃত্তি করতে পারা। এখানে করতে পারা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা আমরা এখন আসলে চোখে অনেক কম দেখে অনেক সময় আছে যে টাইপিং এ ভুল হয়ে যাচ্ছে, সরি এটার জন্য আমি। 9 বছরের বালক বালিকার জন্য মুদ্রার খুচরা হিসাব করতে পারা। 9 বছরের বাচ্চা যেটি হচ্ছে খুচরা হিসাব বলতে আমরা জানি যে স্কুলগুলিতে কিন্তু 9 বছরের বাচ্চা অনেক অঙ্ক শিখে, যে এখানে তাদেরকে বলা হয় যে এগুলিকে যে যদি তুমি বাজারে যাও, সেখানে বাজারে তুমি 10 টাকা নিয়ে গেলে 10 টাকার মধ্যে মা তাকে বলে দিল যে তুমি 10 টাকা দিয়ে দুটো চকলেট খাবে, একটা ছোট্ট একটা বাদাম কিনবে 5 টাকার, আর দুটো চকলেট খাবে, আমাকে এনে 2 টাকা ফেরত দিবে। তো সে খরচ সেটা সে বুঝাতে পারবে। 9 বছরের বালক বালিকার জন্য শব্দের অর্থ বলতে পারা, তারপরে প্রচলিত মুদ্রা গুলো চিনতে পারা, পর্যায়ক্রমে মাসের নাম বলতে পারা এবং সহজ প্রশ্নের ভাবার্থ বুঝে উত্তর দিতে পারা। সহজ প্রশ্ন বলতে যেগুলি হচ্ছে কিছু এখানে স্কুলগুলিতে আমাদের অনেক কিছু শেখানো হয়, সেগুলিকে সে অর্থাৎ সেই প্রশ্নের ভাবার্থ উঠে সে ভাবার্থ বুঝে সেগুলির উত্তর দিতে পারা। 10 বছরের বালক বালিকাদের জন্য ওজন অনুসারে 5টি পর্ব সাজাতে পারা, অর্থাৎ এখানে আমরা জানি যে স্কুলগুলিতে বা আমরা এভাবে তাকে 3টি জিনিস সাজাতে বলা হলো, যে দেখো এখানে আমরা তাকে 5টি পর্ব, তাকে তার হাতে কয়েকটি জিনিস দেওয়া হলো, কোনটি বড় কোনটি ছোট কোনটি, এভাবে করে তুমি পর্যায়ক্রমে সাজিয়ে যাও। সেটা যদি সে 10 বছরের বালক বালিকারা এটা পারবে দেখে। দুটো ছবি দেখে স্মৃতি থেকে আঁকতে পারা, অর্থাৎ দুটো ছবি সরিয়ে নিতে হবে এবং তারপরে সে যা যা মনে আছে সেটা সে পারবে। যারা রোভার স্কাউট করে তারা জানে যে আমি এক সময় রোভার করেছি, আমাদেরকে ওখানে একটা ট্রেনিং ছিল, একটা চাদর বিছিয়ে অনেক জিনিস রাখার পরে বলতো এখানে কি কি জিনিস আছে, কটি আইটেম আছে তুমি গুনো, তারপরে এবং সেটার নাম লিখে যাও। যার স্মৃতি মানে যার বুদ্ধি বেশি, সে বেশি জিনিসের নাম লিখতে পারতো, যার বুদ্ধি কম 1 মিনিট লিখতে দেওয়া হবে। তো এরকম আর কি, দুটো ছবি দেখে তার স্মৃতি থেকে আঁকতে পারা। কোনো অবাস্তব বর্ণনা সমালোচনা করতে পারা,
কঠিন প্রশ্নের স্বার্থ বুঝে উত্তর দিতে পারা। কোনো অবাস্তব বর্ণনা সমালোচনা করতে পারা বলতে তার স্কুলের বন্ধু তাকে গল্প করলো যে আমরা আমার নানা বাড়িতে অনেক ইলিশ মাছ আছে, হ্যাঁ আমার পুকুরে অনেক ইলিশ মাছ আছে, এটা একটা অবাস্তব বর্ণনা। বা আকাশ থেকে আমাদের একটা ভূত এসেছে, ভূত এসে এভাবে রাতে আমাদের ভয় দেখিয়েছে, এগুলি অবাস্তব বর্ণনা সমালোচনা করতে পারা। এলোমেলো সাজানো কয়েকটি পদের সাহায্যে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারা। দেখো লাস্ট কোশ্চেনটি একটু কঠিন, হ্যাঁ, আর এটি হলো একটু সহজ। ওজন অনুসারে 5টি পর্ব সাজাতে পারা এবং এলোমেলো সাজানো কয়েকটি পদের সাহায্যে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারা। তো এলোমেলো শব্দ এখানে হচ্ছে যে বিভিন্ন ভাবে সাজানো আছে, টেবিল শব্দটাকে এখানে আলাদা আলাদা করে সাজানো আছে, এখান থেকে একটি টেবিলটাকে একটা নেওয়া হলো, এভাবে করে এলোমেলো শব্দ দিয়ে সে একটি সেন্টেন্স তৈরি করতে পারা। তার পরবর্তীতে 15 বছরের এগুলি এভাবে করে বাড়তে থাকে। 15 বছর বাচ্চাদের জন্য কিছু বালক বালিকা তারা একটু বড় হয়ে যায়। 7টি সংখ্যার পুনরাবৃত্তি করতে পারা, একটি শব্দের সঙ্গে মিল রেখে 1 মিনিটে 3টি শব্দ বলতে পারা, 26 পদ বিশিষ্ট একটি বাক্যের পুনরুক্তি করতে পারা, ছবি দেখে তার অর্থ বলতে পারা, প্রদত্ত বিষয়ের ভাবার্থ বলতে পারা। পূর্ণবয়স্কদের জন্য এখানে একটু ভুল আছে, বিশেষ আকার অনুযায়ী কাগজ কাটে, বিশেষ আকার অনুযায়ী কাগজ কাটতে পারা। বিশেষ আকার অনুযায়ী বলতে যে এখানে মানে আমরা যে ডিজাইন করি, আমরা যে গ্রাফিক্স করি, এগুলি কাগজ কাটতে পারা। কল্পনায় একটা ত্রিভুজের পুনরায় সাজাতে পারা, দুটো গুণবাচক পদের পার্থক্য বলতে পারা, প্রেসিডেন্ট ও কিং এর মধ্যে 3 রকম পার্থক্য বলতে পারা। অর্থাৎ প্রেসিডেন্ট ও কিং, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট এবং কিং বলতে যে প্রেসিডেন্ট কে, প্রেসিডেন্ট হচ্ছে মানে যিনি মানে জনগণের ভোটে নির্বাচিত, আর কিং হচ্ছে কি তিনি এটা হলো রাজতন্ত্র, হ্যাঁ কিং, এরকম যে 3টি পার্থক্য বলতে পারা। একটি পড়ে শোনানো গদ্যাংশের সারমর্ম বলতে পারা। অর্থাৎ দেখো এখানে আমরা দেখলাম যে প্রথম দিকের থেকে দ্বিতীয় মানে 3 বছরের বাচ্চার জন্য একরকম কোশ্চেন, 4 বছরের জন্য একরকম কোশ্চেন, 5 বছরের এভাবে করে মানে 15 বছরের জন্য আরেক রকম কোশ্চেন। অর্থাৎ এখানে পর্যায়ক্রমে এক একটা বয়সের জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন বা সমস্যা এখানে বিনে সাইমন তৈরি করেছিলেন, যাতে সে যদি তার প্রথম দিকের মানে সে প্রশ্নগুলি কঠিন থেকে আমরা দেখলাম যে প্রথম দিকের কোশ্চেন গুলি একটু কঠিন নয়। এখানে আমরা দেখছি 9 বছরের বালক বালিকার জন্য এখানে মুদ্রার খুচরা হিসাব করতে পারে এবং লাস্টটা হচ্ছে সহজ প্রশ্নের ভাবার্থ বুঝে উত্তর দিতে পারা। সহজ প্রশ্নের ভাবার্থ বুঝে উত্তর দিতে পারা। অর্থাৎ এখানে যে জিনিসটা তাকে বলা হলো যে তুমি রবীন্দ্রনাথ যে কাজী নজরুল ইসলাম ঝিঙে ফুল কবিতায় কি বুঝিয়েছেন, ঝিঙে ফুলের অর্থ কি, এখানে ঝিঙে ফুলকে তিনি কেমন ধরনের ভালোবাসার কথা বলেছেন। এই যে এখানে ঝিঙে ফুল আসলে এরকম যে এখানে ঝিঙে ফুল এটা একটি রূপক অর্থে ব্যবহার করেছেন, এটা আসলে তার দেশপ্রেমকে ফুটে উঠেছে। এরকম যে সহজ প্রশ্নের ভাবার্থ বুঝে উত্তর দিতে পারা। অর্থাৎ এখানে আমরা দেখছি কোশ্চেনগুলি প্রথমে থাকে একটু সহজ, পরবর্তীতে ওই একই 9 বছরের বালক বালিকার জন্য যে কোশ্চেনগুলি শেষ দিকে তা একটু কঠিন হয়ে যায়। আবার 10 বছরের বাচ্চার জন্য যা আছে সেখানে প্রশ্নটা প্রথমটা একটু কঠিন, আস্তে আস্তে এটি কঠিন হয়ে যায়। অর্থাৎ এখানে কঠিন থেকে কঠিনতর এখানে পর্যায়ক্রমে কোশ্চেনগুলি সাজানো আছে। তারপরে বিনে সাইমন বুদ্ধি অভিক্ষার যে বুদ্ধির পরিমাপক প্রক্রিয়াটা কি আমরা দেখলাম যে বিনে সাইমন তাহলে যে ফ্রান্সের যে স্কুল কর্তৃপক্ষ তাকে এনেছিলেন, যে তাকে বলেছিলেন একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রণয়ন করেন, ছাত্রছাত্রীরা কেন অকার্যকর হচ্ছে, তো সেই অকৃতকার্য হচ্ছে, সেই অকৃতকার্যতার জন্য তিনি একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রণয়ন করেন। সেই বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে তিনি করলেন কি কিছু নির্দিষ্ট বয়সের জন্য কিছু কোশ্চেন তৈরি করলেন। সেই কোশ্চেনগুলির মাধ্যমে
তিনি সেই ছাত্রছাত্রী 3 বছরের বয়সের বাচ্চাকে 3 বছর, সে যে 3 বছরের বাচ্চা তার জন্য একরকম, 4 বছরের বাচ্চার জন্য একরকম, এভাবে প্রশ্ন করে তাকে দেখলেন যে সে এটা পারছে কিনা, তার অকৃতকার্যতার কারণটা কি। এখন বিনে সাইমন বুদ্ধি অভিক্ষার বুদ্ধির পরিমাপক প্রক্রিয়াটা কি। এখন সে কোশ্চেন, এটা হলো কোশ্চেন, এটা ছিল একটা নমুনা ছক যেখানে থেকে তাদেরকে তার বয়সটা বের করা যাবে। এখন এই বিনে সাইমন বুদ্ধি অভিক্ষার যে অভূতপূর্ব সাফল্যের মূলে রয়েছে বিনে সাইমন বুদ্ধি অভিক্ষার সাফল্যের মূলে রয়েছে তার অভিক্ষা প্রণালীতে মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের ব্যবহার। এই মানসিক বয়সটা কি আমরা এটা দেখছি, তারপরে এবং বুদ্ধাঙ্কটা কি জিনিস। বিনে সাইমন স্কেলে সমস্যাগুলি ক্রমবর্ধমান ধারায় বয়স অনুপাতে সাজানো থাকে। যদি 10 বছর বয়স্ক একটি ছেলে বা মেয়ে তার বয়সের উপযোগী প্রশ্নগুলোর উত্তর দিতে বা নির্ধারিত সমস্যাগুলোর সমাধান করতে সমর্থ হয়, তবে তার মানসিক বয়স 10 বলে ধরা হবে। অর্থাৎ 10 বছর বয়সের বাচ্চার জন্য আমরা এটা একটু দেখছি, 10 বছর বয়সের বাচ্চার জন্য যে প্রশ্নগুলি আছে এগুলি যদি সে প্রত্যেকটির অ্যান্সার সে দিতে পারে, তাহলে তার যে 10 বছরের এটা হলো তার জন্মানুমানিক, যার জন্ম থেকে তার মানে এই অভিক্ষা পর্যন্ত তার যে বয়স সেটাকে বলা হয় তার প্রকৃত বয়স। এটা হলো তার 10 বছর হলো তার প্রকৃত বয়স। এখন তার মানসিক বয়স কি, এই প্রশ্নগুলির যদি সে তার প্রত্যেকটির উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে 10। কিন্তু যদি অর্থাৎ এই যেটা বলা হলো যে এই বিনে সাইমন স্কেলে সমস্যাগুলি ক্রমবর্ধমান ধারায় বয়স অনুপাতে সাজানো থাকে। যদি 10 বছর বয়স্ক একটি ছেলে তার বয়সের উপযোগী প্রশ্নগুলোর উত্তর দিতে বা নির্ধারিত সমস্যার সমাধান করতে সমর্থ হয়, তবে তার মানসিক বয়স 10 বলে ধরা হবে। অর্থাৎ এখানে যদি কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারে, সে যদি 10 বছরের জন্য নির্দিষ্ট প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে বা নির্দিষ্ট সমস্যার সমাধান করতে অসমর্থ হয় এবং 2 বছর কম অর্থাৎ 8 বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে, তবে তার মানসিক বয়স ধরা হবে 8। অর্থাৎ 10 বছরের বাচ্চা যদি তার জন্য তার এইজের জন্য যেটা নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে 10। কিন্তু যদি সে 10 বছরের বাচ্চা যদি তার জন্য তার এইজের নির্ধারিত প্রশ্নের উত্তর না দিয়ে 8 বছরের বয়সের কোশ্চেন অ্যান্সার করতে পারলো, তখন তার মানসিক বয়স ধরা হবে 8। অর্থাৎ যদি 10 বছরের চেয়ে উৎকৃষ্ট হয়, অর্থাৎ এই যে 10 বছরের বাচ্চা যদি 10 বছরের চেয়ে উৎকৃষ্ট হবে এবং 12 বছরের উপযোগী প্রশ্নগুলোর নির্ভুল উত্তর দিতে পারে, তবে তার মানসিক বয়স হবে 12। অর্থাৎ 10 বছরের বাচ্চা যদি তার এইজের কোশ্চেন দিতে অ্যান্সার করতে পারে তাহলে তার মানসিক বয়স হবে 10। যদি তার এইজের চেয়ে কম মানে তার এইজের পারলো না, তার নিচেরটা সে পারলো 8 বছর বা 7 বছর, তাহলে তার মানসিক বয়স 8 বা 7। যদি সে তার এইজের চেয়ে 12 বছরের কোশ্চেনের অ্যান্সার দিতে পারে তাহলে তার মানসিক বয়স ধরা হবে, যদিও তার প্রকৃত বয়স 10 কিন্তু তার মানসিক বয়স হবে 12। বিনের মতে কোনো ব্যক্তির কেবলমাত্র প্রকৃত বয়স ও মানসিক বয়স জানা থাকলেই তার বুদ্ধির পরিমাপ করা যায় না। 5, 6 ও 7 বছরের 3টি ছেলেরই মানসিক বয়স 6 হতে পারে। হ্যাঁ, এই যে 5 বছরের ছেলে, 6 বছর এবং 7 বছর, তিনটা এইজের 3টা গ্রুপ, 5 বছরের একটা গ্রুপ, 6 বছরের একটা গ্রুপ এবং 7 বছরের একটা গ্রুপ। তো এই 5 বছরের ছেলে সে 5 বছরের ছেলে তার সে প্রথম জন বুদ্ধিমান, দ্বিতীয় জন সাধারণ এবং তৃতীয় জন স্বল্প বুদ্ধি বলে পরিগণিত হবে। অর্থাৎ 5 বছরের ছেলে যদি 5 বছরের অ্যান্সার দিতে পারে তাহলে কি হবে, 5 বছরের ছেলে যদি 6 বছরের ছেলের অ্যান্সার দিতে পারে তাহলে সে হলো বুদ্ধিমান বলে গণ্য হবে। আর 6 বছরের ছেলে যদি
তার নিজের এজের অ্যান্সার দিতে পারে তাহলে তার বুদ্ধি হবে সাধারণ। আর 7 বছরের ছেলে যদি 5 বছরের ছেলের যদি অ্যান্সার দিতে পারে তাহলে সে হবে স্বল্প বুদ্ধি বলে পরিগণিত হবে। অর্থাৎ 5, 6 ও 7 বছরের তিনটি ছেলের মানসিক বয়স 6 হতে পারে, তবুও প্রথম জন বুদ্ধিমান, দ্বিতীয় জন সাধারণ এবং তৃতীয় জন স্বল্প বুদ্ধি বলে পরিগণিত হবে। প্রত্যেকের প্রকৃত বয়সের সঙ্গে মানসিক বয়সের অনুপাত তাদের বুদ্ধির পরিমাপ নির্দেশ করে। অর্থাৎ প্রকৃত বয়সের সঙ্গে মানসিক বয়সের অনুপাত, এই অনুপাতটিকে আমরা একটু দেখি। মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে এবং ভাগফলকে 100 দিয়ে গুণ করে এই অনুপাত বের করা হয়। প্রকৃত বয়সকে মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করতে হবে এবং ভাগফলকে 100 দিয়ে গুণ করে এই অনুপাত বের করা হয়। এই ভাগফলকেই বুদ্ধাঙ্ক বা সংক্ষেপে আইকিউ বলা হয়। বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্র। বুদ্ধাঙ্ক সমান সমান উপরে মানসিক বয়স ভাগ হচ্ছে প্রকৃত বয়স ইন্টু 100। উপরের উদাহরণটি দিয়ে বুদ্ধাঙ্ক বের করা যায়। যেমন ব্যক্তির প্রকৃত বয়স 10, ব্যক্তির মানসিক বয়স 12। অর্থাৎ এটা আমরা মানসিক ব্যক্তির প্রকৃত বয়স এবং মানসিক বয়স আমরা কিভাবে বের করলাম? 10 বছরের বাচ্চাকে তাকে সে অ্যান্সার করতে পারলো 12 বছরের এজের জন্য যে কোশ্চেন গুলি নির্ধারণ করা ছিল সেটা অ্যান্সার করতে, তারটা সে পেরেছে, 11 বছরেরটাও সে পেরেছে, 12 বছরেরটাও সে পেরেছে, তাহলে তার মানসিক বয়স ধরা হচ্ছে 12। অতএব বুদ্ধাঙ্ক হলো 12 ভাগ 10। হ্যাঁ, তার হলো এটা হলো মানসিক বয়স, ভাগ হচ্ছে 10 হচ্ছে তার প্রকৃত বয়স ইন্টু 100, অর্থাৎ 120 হচ্ছে তার, এটা হচ্ছে তার বুদ্ধাঙ্ক হচ্ছে কত? 120। অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তির মানসিক বয়স 8 হয় তবে তার বুদ্ধাঙ্ক হবে 80। হ্যাঁ, উপরের সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী অর্থাৎ মানসিক বয়স হচ্ছে তার 8, তার প্রকৃত বয়স হচ্ছে যদি এবং মানসিক বয়স 8 হয় এবং তার বুদ্ধাঙ্ক হবে 80, অর্থাৎ ব্যক্তিটি অল্প বুদ্ধি বলে সম্পন্ন হবে। অর্থাৎ এই 10 বছরের বাচ্চাটা যদি তার ব্যক্তির প্রকৃত বয়স 10 কিন্তু তার হবে হলো 8, হ্যাঁ, মানসিক বয়স 8, তাহলে ইন্টু 100, তাহলে এখানে হবে এটা 80। তাহলে এই ব্যক্তিটি স্বল্প বুদ্ধি বলে পরিগণিত হবে। অর্থাৎ এখানে যদি এই মানসিক বয়স যদি 10 বছর, প্রকৃত বয়স কিন্তু তার মানসিক বয়স 8, তাহলে তার এখানে বুদ্ধাঙ্ক হবে তার 80 এবং বাচ্চাটি সে স্বল্প বুদ্ধি বলে পরিগণিত হবে। এই অভিজ্ঞতাটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি অভিজ্ঞতা। এই যে আমরা বুদ্ধাঙ্ক বললাম, এই বুদ্ধাঙ্কে হলো দেখা যাচ্ছে যে মানুষের বয়স যত দ্রুত বৃদ্ধি পায় সেভাবে তার বুদ্ধির পরিমাণ, মেন্টাল এজ বৃদ্ধি পায় না। অর্থাৎ মানুষের বয়স যত মানে এক একজন বাচ্চার এক এক ভাবে মানসিক বয়স বেড়ে যায়। আমরা অনেক সময় দেখি যে কিছু বাচ্চা এখানে এটা সীমাবদ্ধতা যে বয়স বৃদ্ধি পাচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর। এখানে মানুষের যে মানসিক বয়স বাড়ার জন্য কিছুটা এখানে একই বাচ্চা আমরা যেমন দেখি যে শহরের একটি বাচ্চা সে একা একা বাবা মায়ের সাথে থাকছে, তার মানসিক বয়স বাড়ছে না। কিন্তু আমরা দেখছি যে যৌথ পরিবারে থাকছে বা যে আলাদাভাবে অনেক মানুষের মধ্যে থাকছে সে সেভাবে চালাক হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে মানুষের বয়স বৃদ্ধির সাথে বুদ্ধির পরিমাণ এখানে যথার্থ পরিমাণে বাড়ে না। এখানে এটা একটি সীমাবদ্ধতা আছে। শৈশবে বুদ্ধি বৃদ্ধি যে হার লক্ষ্য করা যায়, যৌবনে সে হার কমে যায়। এই পরিবর্তনের ধারা বুদ্ধাঙ্ক ধারণায় ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ এখানে মানুষের বিভিন্ন এই যে যেমন ছোটবেলায় একটা শিশু যেভাবে বাড়ছে সেভাবে সে যৌবনে সে বাড়ে না তার বুদ্ধিটি, এখানে বুদ্ধাঙ্ক ধারণার দ্বারা সেটা ব্যাখ্যা করা যায় না। আবার এটা আরেকটা জিনিস যেটা ব্যক্তিভিত্তিক এবং ভাষা ভিত্তিক অভিজ্ঞতা বলে অনেকে সমালোচনা করে থাকেন। এই অভিজ্ঞতাটি আসলে ব্যক্তিভিত্তিক এবং ভাষা ভিত্তিক হয়ে থাকে। আচ্ছা, আমরা এই যে হলো এখানে আমরা যে এটা করলাম
বুদ্ধাঙ্ক যেটা বললাম, এখানে বুদ্ধাঙ্ক আমরা বলা হচ্ছে যে 130 বা এর ঊর্ধ্বে অতিশয় প্রভাবশালী, এখানে 1% জনসংখ্যা আছে এটার। তারপরে 120 থেকে 129 এটা হলো প্রভাবশালী, এরা প্রতিভাশালী বা সুপিরিয়র বলা হয়, এরা হলো ভেরি সুপিরিয়র আর এরা হলো সুপিরিয়র। আর 110 থেকে 119 যারা উন্নত স্বাভাবিক, 90 থেকে 109 এরা হলো অ্যাভারেজ স্বাভাবিক, এবং 80 থেকে 89 নিম্ন স্বাভাবিক বা লো অ্যাভারেজ, এবং 70 থেকে 79 সীমান্তবর্তী বা বর্ডার লাইন, এবং 70-এর কম যারা তারা আসলে মানসিক প্রতিবন্ধী। আমরা এই বিনে সাইমনের বুদ্ধি অভিক্ষা আমরা বললাম, আমরা এই বুদ্ধি অভিক্ষার যে পুরো সারসংক্ষেপটা আমরা তাহলে একটু আলোচনা করি। বিনের অভিক্ষায় কতগুলো প্রশ্নের মাধ্যমে আমরা তাহলে এটা আলোচনা করে আমরা এটা পেলাম। বিনে সাইমন একজন ফ্রান্সের মনস্তত্ত্ববিদ, যিনি এই অভিক্ষা তিনি ফ্রান্সের একটি স্কুল কর্তৃপক্ষের জন্য বিভিন্ন অকৃতকার্য ছাত্রছাত্রীদের জন্য তিনি তার বুদ্ধি অভিক্ষাটি প্রণয়ন করেছিলেন, এবং সেজন্য তিনি কতগুলি প্রশ্নের মাধ্যমে বুদ্ধি অভিক্ষা করা হয়। এবং সেখানে আমরা একটু গল্পের অবতারণা না করলেই নয়, বিনে সাইমন এই যে 3 বছরের জন্য নির্ধারিত প্রশ্ন, 4 বছরের জন্য নির্ধারিত প্রশ্ন, এটি কিন্তু অনেক কঠিন একটি কাজ। এখানে দেখা গেছে যে বেশ কিছু ছাত্রছাত্রীদের মধ্যে তিনি মানে প্রায় 300 জন ছাত্রছাত্রীকে তিনি এনেছেন, এনে 3 বছরের ছাত্রছাত্রীরা যদি সবাই এই সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারে বা ম্যাক্সিমাম দিতে পারছে, তাহলে ওটা 3 বছরের বাচ্চার জন্য। কিন্তু যদি ওটা 5 বছরের বাচ্চা, যদি ওটা তার জন্য ওটা খুব সহজ, তাহলে ওটা তার জন্য না। কিন্তু যদি যে প্রশ্নটি 5 বছরের বাচ্চার জন্য, সেটি আবার 6 বছরের জন্য অনেক সহজ। আবার 6 বছরের বাচ্চার জন্য যেটা প্রশ্ন, সেটা 3 বছরের জন্য অনেক কঠিন। অর্থাৎ এভাবে করে তিনি দেখা গেল যে কোশ্চেনগুলি যখন তিনি সিলেক্ট করেছেন, তিনি অনেকগুলি ছাত্রছাত্রীদের মধ্যে যারা ম্যাক্সিমাম যারা অ্যান্সার করতে পেরেছে ভাবে তিনি কোশ্চেনটি করেছেন। অর্থাৎ বিনের অভিজ্ঞতায় কতগুলো প্রশ্নের মাধ্যমে বুদ্ধি পরীক্ষা করা হয়। তার মধ্যে বুদ্ধি একটি সাধারণ শক্তি, সুতরাং কোনো বিশেষ প্রকার কাজের মাধ্যমে বুদ্ধির সঠিক পরিমাপ করা সম্ভব নয়। এই জন্যই তিনি সাধারণ ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তিনি বুদ্ধির অভিক্ষা করেছিলেন। বিনে তার অভিক্ষা এমন কতগুলো প্রশ্ন দিয়ে গঠন করেন যাতে অভিক্ষার্থীকে নানারূপ মানসিক কাজ সমাধানের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হয়। অর্থাৎ এই প্রশ্নগুলি খুবই সহজ, যেমন তুলনা করা, সম্বন্ধ নির্ণয় করা, বিচার করা, সংখ্যা ব্যবহার করা প্রভৃতির মাধ্যমে অভিক্ষার্থীর পরীক্ষা করা হয়। বিনের প্রশ্নগুলি এভাবেই গঠন করা হয়েছিল। বিনে স্কেলে অভিক্ষার্থীর বয়স অনুসারে কতগুলো প্রশ্ন বা সমস্যা ক্রমবর্ধমান এককের আকারে সাজানো থাকে। এই স্কেলে নিম্নতম একক হচ্ছে একটা প্রশ্নগুচ্ছ, যা 3 বছরের শিশুর জন্য নির্ধারিত। অর্থাৎ যে এখানে হলো প্রশ্নগুলি ক্রমবর্ধমান এককের আকারে, অর্থাৎ 3 বছরের জন্য এক ধরনের কোশ্চেন, 4 বছরের জন্য এক ধরনের কোশ্চেন, 5 বছরের জন্য এক ধরনের কোশ্চেন, এভাবে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম কোশ্চেন নির্ধারিত থাকে। এবং পরবর্তী একক হচ্ছে একটি প্রশ্নগুচ্ছ, যা 4 বছরের জন্য নির্ধারিত। প্রথম হচ্ছে 3 বছরের জন্য, তারপর 4 বছরের, এভাবে ক্রমশ বাড়তে বাড়তে সর্বোচ্চ এককের স্তরে পৌঁছে যায়। অবশ্য বিনের অভিজ্ঞতায় সর্বশেষ সংস্করণের নিম্নতম একক শুরু হয়ে 2 বছর থেকে বিনে স্কেলের প্রশ্নগুলো ক্রমবর্ধমান দুর্বলতার ভিত্তিতে সাজানো হয়, কারণ তিনি মনে করেন শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও বৃদ্ধি পায়। আমরা বিনে স্কেলের যে বুদ্ধি অভিক্ষা, এই অভিক্ষাটি আমরা জানি যে এটি আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজের জন্য, বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়ার জন্য, তারপরে চিকিৎসার জন্য ইত্যাদি ভাবে এই প্রশ্নগুলি, এই বুদ্ধি অভিক্ষা স্ট্যানফোর্ড বিনে সাইমন বুদ্ধি অভিক্ষা, এটা খুবই জনপ্রিয় একটি অভিক্ষা, এবং বিনে এটার জন্য একমাত্র তিনি প্রথম উদ্ভাবন করেছিলেন। এবং সেখানে এর পরে আমরা দেখব যে
এই এটাকে বেস ধরে, এই স্ট্যানফোর্ড বিনে অভিজ্ঞতাকে বেস ধরে পরবর্তীতে ওয়েক্সলার একজন মনস্তত্ত্ববিদ, তিনি আরেকটি অভিজ্ঞতা করেছেন, আমরা সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের মতন আমরা শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ঘরে থাকো, রেগুলার লেখাপড়াটা করো, কেননা তোমাদের যেটা লেখাপড়ার মূল যেটা সেটা হচ্ছে তোমাদের পড়াশোনা। অনলাইন ক্লাসগুলো তোমাদের রেগুলার হচ্ছে এবং আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের এই ক্লাসগুলি যাতে তোমরা পরবর্তীতে তোমরা বারে বারে দেখতে পারো সেটা ইউটিউবে ছাড়ার ব্যবস্থা করেছেন। এবং সেখানে তোমাদের জন্য কোনো মানে আজকে তুমি ক্লাসটা হয়তো দেখছো না, তুমি পরে দেখবে, এটা আমাদের গ্রুপে আছে, এটা আমাদের ইউটিউবে আছে, তোমরা এটা দেখবে। আজকের মতন স্বাস্থ্যবিধি মেনে চলো, আবারও বলছি, ভালো থাকো। আজকের মতন শেষ করছি, ধন্যবাদ জানিয়ে। আল্লাহ হাফেজ।